সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে ছুটির দিনে আপনাদের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের টেক্সটাইল সেক্টরের টপ 5 স্টক নিয়ে আলোচনা করব। পাশাপাশি একটি টেলিকম স্টকের, আরেকটি হচ্ছে কোল এন্ড পাওয়ার সেক্টর, আরেকটি গুরুত্বপূর্ণ একটি ফান্ডামেন্টাল স্টক নিয়ে কথা বলব। আলোচনার শুরুতে আমি রিকোয়েস্ট করবো আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে সঙ্গে থাকার জন্য। আর আমার এই আলোচনাটা একান্ত ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে করা। আমার এই আলোচনা আমি কখনো কাউকে সরাসরি সেল করা বা বাই করার উদ্বুদ্ধ করি না বা পরামর্শ দেই না। আমি শুধুমাত্র একটি স্টকের সিগনিফিকেন্স অর্থাৎ টেকনিক্যাল অ্যানালাইসিসটা করে থাকি, যা হয়তো আপনাদের বিনিয়োগ করার ক্ষেত্রে কিছুটা হয়তো সাপোর্ট পাওয়া যায়। আমি কমার্শিয়াল উদ্দেশ্যে কোনো স্টক বিনিয়োগ করি না, শুধুমাত্র আমার পার্সোনাল এক্সপেরিমেন্ট এবং হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স অ্যান্ড হচ্ছে আপনাদের কিছু রিকোয়েস্টেড স্টক থাকে সেগুলো নিয়ে কথা বলি। তো এখন মার্কেটে খুব বেশি একটা ভাইব চলতেছে যে যেহেতু ইউএসএ ট্যারিফ 20% করার কারণে আমাদের যে টেক্সটাইল সেক্টরটার ক্ষেত্রে দেখাচ্ছে একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে মাঝখানে যে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছিল 37% ট্যারিফের জন্য, হয়তো আমাদের এক্সপোর্টটা কমে যেতে পারে। কারণ যুক্তরাষ্ট্রে যে আমাদের বড় একটা গার্মেন্টস আরএমজি যে মার্কেটটা আছে, এটা হয়তো দেখা যাচ্ছে প্রোডাক্টের কস্ট বেড়ে যাওয়ার কারণে হয়তো অর্ডার কমে যেতে পারে। বাট এখন যেহেতু 20% আসছে, তার মানে হচ্ছে এখন কিন্তু চায়নার যে মার্কেটটা সেটা থেকে কিছু বায়ার কিন্তু এখন আমাদের দেশে আসার সম্ভাবনা দেখা দিয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা সবাই আশা করতেছি টেক্সটাইল সেক্টর হয়তো আগামীতে খুব ভালো একটা মুভমেন্টে যাবে। তারই ধারাবাহিকতে আমাকে কেউ ইনবক্স করেছিলেন যে টেক্সটাইল সেক্টর কয়েকটি স্টক নিয়ে কথা বলার জন্য। তো আমি টপ 5 টেক্সটাইল সেক্টর রিসার্চ করে বের করে দেখলাম যে মতিন স্পিন মিল একটা আছে স্টক। এটা কিন্তু হচ্ছে যে ওভারঅল পারফরমেন্সে কিন্তু নাম্বার 1 টেক্সটাইল সেক্টরে ক্যাটাগরি একটি স্টক। কেন নাম্বার 1? তার কারণ হচ্ছে যে এখানে কিন্তু তার ইপিএস ভালো আসছে, গ্রোথ আছে ইপিএস এর। আমরা দেখতে পাচ্ছি যে Q3 ইপিএস 2025 এ কিন্তু 1.05, যা লাস্ট ইয়ারের তুলনায় কিন্তু 0.07 পজিটিভ আছে। এবং ডিভিডেন্ড হিস্ট্রি যদি তাকে তাও 50% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, সবচেয়ে হাইয়েস্ট মতিন স্পিন মিলসি দিচ্ছে। এবং ডিভিডেন্ড ইল্ড, এটা খুবই গুরুত্বপূর্ণ, অলমোস্ট 10% কিন্তু আপনি ডিভিডেন্ড ইল্ড এখান থেকে আপনি যদি লং টার্মে বিনিয়োগ করেন তাহলে কিন্তু 8, 9, 10 এর মাঝে কিন্তু থাকবে। তো এইটা ভালো স্টক বিবেচনা করার ক্ষেত্রে পি রেশিওটা ভালো আছে 10.35, ইপিএস ভালো, তার টোটাল শেয়ার কম আছে, জুন 30 ক্লোজিং, আর হচ্ছে আমরা যেটা নট অ্যাকর্ডিং ক্যাশ ফ্লো, এটাও কিন্তু ভালো। লাস্ট 9 মান্থসে যে তার 15.79 পার শেয়ারে, লাস্ট ইয়ার জন্য 5.59 কিন্তু টাকা বেশি আসছে। তো ওভারঅল একটা ভালো স্টকে যা যা কোয়ালিটি থাকে এই স্টকটাতে কিন্তু তা বিদ্যমান আছে। তো মতে স্পিন নিয়ে যারা আছেন তো ভালো, আর যারা নতুন করে বিনিয়োগ করতে তাদের জন্য হয়তো আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সঙ্গে। আর এখানে এটা 17 নম্বর হচ্ছে রেকর্ড ডেট, লাস্ট ইয়ার দেখাচ্ছিল। তো নভেম্বর পর্যন্ত আপনি কিন্তু যদি হোল্ড করতে পারেন, একটা ভালো রেটে যদি প্রোডাক্টটা কিনতে পারেন, তাহলে কিন্তু আপনি ভালো প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে। তো এখানে আমরা নতুন করে ইনস্টিটিউট 0.04% রেট নিচ্ছে। আর এখানে ফান্ডামেন্টালি যদি তাকে আমরা দেবো, তাহলে লোনটা দেখি, লোনটা কিন্তু লং টার্মে 80 আর শর্ট টার্মে 507 কোটি টাকার মতো। তো ওভারঅল স্টকটা কিন্তু ভালো। এখন আমরা চলে আসবো, সেটা হচ্ছে চার্টে চলে আসি। তো চার্টে আমরা দেখবো যে অ্যাকচুয়ালি আরএসআইটা আমরা দেখতে পাচ্ছি যে আরএসআই মুভমেন্ট কিন্তু ডাউন ট্রেন্ড, অর্থাৎ একটা কারেকশন পেজে আসার সম্ভাবনা দেখা দিচ্ছে। পাশাপাশি যদি এমএসসি হিস্টোগ্রাম বারটা দেখি, এখানেও কিন্তু মনে হচ্ছে যে একটু ডাউন ট্রেন্ড বৃদ্ধি করতে সেলাররা অ্যাক্টিভ হয়ে গেছে। মোট কথা হচ্ছে এখন সেলসের একটা চাপ আসছে। যারা বেশ কিছুদিন ধরে বিনিয়োগ করে আছেন এই লেভেলগুলোতে, যারা বাই করেছিলেন জুলাই মাসে, যারা বাই করেছিলেন 28 বাদে হয়েছে, আরো নিচে যারা বাই করেছিলেন মে মাসে যখন ছিল 40-42 টাকার উপরে, 43 টাকা, তো তারা কিন্তু এখন স্বাভাবিকভাবেই একটা কিন্তু শর্ট টার্ম প্রফিট নেওয়ার প্ল্যান করবে। তো তারই ধারাবাহিকতায় কিন্তু স্টকটি কিন্তু এখন একটু সেলসের প্রেসারে কিন্তু আসছে এখানে। তার মানে হচ্ছে এটা কিন্তু একটু এখন কিন্তু কারেকশনের সুযোগ আসছে, মানে কারেকশন আসবে। তো কারেকশন এটা আসবে, এটা স্বাভাবিক, কারণ কোনো স্টক কিন্তু স্মুথলি মুভমেন্ট করতে পারে না। তো মতিন স্পিন একটা ভালো কোয়ালিটি সম্পন্ন একটি স্টক। তো এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে বর্তমানে গত 4 আগস্টে যে ক্যান্ডেলটা শো করছে, এখানে যদিও কিছু সেই থেকে বায়ার আসছিল, বাট সেলাররা কিন্তু স্পষ্ট এটা প্রাধান্য দিচ্ছে
যেহেতু পরপর দুইটা এখানে রেড ক্যান্ডেল চলে আসছে, তার মানে আগামীকালকেও কিন্তু রেড ক্যান্ডেলটা সম্ভাবনা বেশি। এখন ভলিউমও কিন্তু ভালো ভলিউমে কিন্তু ডাউন ট্রেন্ডে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে সম্ভাব্য তার যে আমরা দেখছি সাপোর্ট পয়েন্ট যেটা 49 থেকে 60 পয়সা, এই লেভেল তার একটা সাপোর্ট ক্রিয়েট করতে পারে। যেমন এই লেভেলটাতে আমরা দেখছিলাম 49 টাকা 60 পয়সা, এই যে 49 টাকা 60 পয়সা লেভেলে তার একটা সাপোর্ট কিন্তু এখানে পাওয়া যেতে পারে। এখান থেকে কিন্তু পাওয়া যেতে পারে, এটা হচ্ছে তার প্রথম সাপোর্ট। যদি সাপোর্টটা ভেঙে ফেলে তাহলে কিন্তু 47 টাকা 80 পয়সা এই লেভেলে তার একটা, এই যে আমরা দেখতে পাচ্ছি, আমি ব্রাশ করে দিই যে এই লেভেলে যদি দেখি এখানেও কিন্তু একটা পয়েন্ট আছে 47 টাকা 80 পয়সা। এই 47 টাকা 80 পয়সা থেকে যদি সাপোর্ট ভেঙে ফেলে তাহলে সর্বশেষ তার একটা এই লেভেলটাতে সাপোর্ট পাবে, সেটা 45 টাকা 80 পয়সা। এই লেভেলগুলোতে এটা একটা ভালো একটা সাপোর্ট রয়েছে তার এখানে, এইগুলোতে ভালো একটা সাপোর্ট রয়েছে। তো মোট কথা হচ্ছে যে স্টকটি বিশেষ করে আমি বলবো যে এখনই কথা আমি বলতেছি না যে আপনি এখনই এটা বাই করার জন্য। যখন আপনি একটা ভালো স্টক, যদি ভালো স্টক আপনি যদি একটা ভালো রেঞ্জে পান তাহলে কিন্তু আপনি এটা নিতে পারেন। তো এক্ষেত্রে মতিন স্পিন যদি কেউ বাই করতে চান, আমার মনে হয় যে এই রেঞ্জগুলো যেটা বললাম 49-60 পয়সা থেকে যদি সাপোর্ট নিতে পারে তো ভালো। তবে এই স্টকটি কিন্তু 60 টাকার মতো যাবে, এটা কনফার্ম বলা যায়, কারণ এই স্টকটি অনেকদিন ধরে কিন্তু আন্ডারভ্যালুড অবস্থায় 60 বা 63 পর্যন্ত যাওয়ার পরে কিন্তু স্টকটি আবার কিন্তু হয়তো আবার নতুন করে কারেকশন ফিরে এসে হয়তো এই লেভেলটা তো আসতে পারে 45 টাকা বা এই যে লেভেলটা কিন্তু আসতে পারে, কারণ এখানে কিন্তু টাচ করে একবার 37 এ কিন্তু একবার আসছিল, আসার পরে কিন্তু মুভমেন্ট গেছে, এখানে ইতিপূর্বে কিন্তু লাস্ট দেখা যাচ্ছে 28 পর্যন্ত কিন্তু আসছে। তো সেই জন্য একটা বড় পিক দেওয়ার পর কিন্তু স্টকটি আবার স্লোলি কিন্তু এটা আবার একটা লোয়ার লো ক্রিয়েট করবে, যদিও 38 সালে লোয়ার লো ক্রিয়েট করছে, বাট পরে কিন্তু গ্যাপ রয়ে গেছে এখানে 32 পর্যন্ত কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তো আমার কথা হচ্ছে যৌক্তিক দামে যদি আপনি একটা ভালো স্টক কিনতে পারেন তাহলে কিন্তু আপনি যদি কিছুদিন ধরে 3-4 মাস নভেম্বরের মধ্যে হোল্ড করেন এই স্টকটি, তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা আপনার রেভিনিউ আসতে পারে। আরেকটা হচ্ছে যে আপনি টাইমের জন্য যদি লো পর্যন্ত ওয়েট করেন তাহলে কিন্তু অনেক সময় ভালো স্টক কিন্তু হাতছাড়া হয়ে যায়। সেই জন্য এখন কিন্তু স্টকটি যথেষ্ট আন্ডারভ্যালুড অবস্থায় আছে, হয়তো শীঘ্রই স্টকটি কিন্তু আপস এন্ড ডাউনস করে করে আমার মনে হচ্ছে 47 টাকা পর্যন্ত লেভেলে আসতে পারে। 47 টাকা লেভেলে আসার পর কিন্তু স্টকটি আপনার আপস এন্ড ডাউনস করে কিন্তু 60 টাকা পর্যন্ত যেতে পারে। তো এই ছিল মতি স্পিন নিয়ে একটু আপনাদের সঙ্গে কথা বলা। তো আবার বলি যে সাপোর্ট পয়েন্ট বলতে যে 60 পয়সা 47 টাকা 80 পয়সা 45 টাকা 80 শেষ সর্বশেষ এই লেভেলটাতে কিন্তু যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। একটা স্টক নিয়ে কথা বলে অনেকক্ষণ কথা বলা যায় কিন্তু সমস্যা করা যাচ্ছে না, আমি জাস্ট এই গ্যাপটা কথা বলতেছি, এই গ্যাপে কিন্তু তাকে ফিল আপ করে যেতে হবে। সেই জন্য বলতেছি যে জোর বলা যে 45 টাকা 80 পয়সা পর্যন্ত সে কিন্তু আসবে, আসার পর কিন্তু নতুন করে মুভমেন্টে যাবে। তো যাক, এই ছিল মতিন স্পিন নিয়ে। নেক্সট স্টকটি নিয়ে একটু কথা বলবো, সেটা হচ্ছে সেকেন্ড যেটা আমার স্টাডিতে আসছে, সেটা হচ্ছে আপনার ফ্যাকডিল। ফ্যাকডিল এক ক্যাটাগরি একটা স্ট্রাকচার, তার জুন ক্লোজিং একটা স্টক, 14% ক্যাশ লাস্ট ইয়ার দিয়েছে, 8.3 ডিভিডেন্ড ইল্ড। আর এটা হচ্ছে আপনার কোয়ার্টার 3-তে ইপিএস 0.72 -0.6 এটা আসছে, অ্যানুয়ালি কিন্তু 1.6 এবং লাস্ট ইয়ার জন্য বেটার ছিল এটা 0.06। পি রেশিওটাও ভালো, ন্যাব ভালো, টোটাল শেয়ার মাত্র 21 কোটি। এই ছিল মোটামুটি একটা স্টকের বেটার এটা তার অ্যানালিসিস করা শর্ট টার্মে। আর হচ্ছে এখানে ইনস্টিটিউট নতুন করে 0.6% কিন্তু এন্ট্রি নিচ্ছে, আর এখানে কিন্তু লং টার্ম শর্ট টার্ম লোন কিন্তু অনেক কম আছে এটা। তো এটা হচ্ছে সেকেন্ড আমার দৃষ্টিতে স্টক টেক্সটাইল সেক্টর ফ্যাকডিল। তো ফ্যাকডিল নিয়ে আমরা যদি একটু কথা বলি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরএসআই কিন্তু সেম ফর্মে একটু কারেকশন মোডে আছে এখন। আর পাশাপাশি আমরা এমএসসি হিস্টোগ্রাম বারটা যদি দেখি যা কিন্তু সে কিন্তু ডেভিয়েশন হয়ে আছে, একটু মনে হচ্ছে যে স্টেট যাচ্ছে না, আস্তে মনে হচ্ছে যে স্লোলি সে একটু ডাউন ট্রেন্ড মেনটেন করবে কিছুদিনের জন্য, তারপর হয়তো এখানে আবার আপ ট্রেন্ডে যেতে পারে। তো এখন আমরা দেখবো চার্টে। তো চার্টে আসার ক্ষেত্রে আমরা ফ্যাকডিলটা নিয়ে কথা বলতে যাচ্ছি যে বর্তমানে এটা তার 70 টাকা 90 পয়সা পর্যন্ত কিন্তু স্টকটি কিন্তু যাওয়ার পর কিন্তু কারেকশন কিন্তু চলে আসে, কারণ অনেক এখানে কিন্তু অনেক সেলার চলে আসছে। এখানে সেলার চলে আসে কিন্তু এখানে কিন্তু একটা দেখা যাচ্ছে স্পষ্ট যে এখানে সেলার থাকা মানে হচ্ছে যে এখান থেকে প্রফিট গেইন করে কিন্তু স্টকটিকে আমরা দেখতে পাবো যেটা কারেকশন থেকে যাবে, এটা স্বাভাবিক। এখানে কিন্তু এখন প্রফিট টেক হচ্ছে, এটা হওয়াটা স্বাভাবিক। এবং আরেকটা মেসেজ হচ্ছে যে এই যে গ্যাপটা ছিল, গ্যাপটা কিন্তু সে ফিল আপ করে দিচ্ছে, প্রথম গ্যাপ যেটা ছিল এটা ফিল, এখন তার দায়িত্ব হচ্ছে সেকেন্ড যে গ্যাপ, এই যে গ্যাপটা, অর্থাৎ
20 টাকা, 20 টাকার যে গ্যাপটা, 20 টাকা 10 গ্যাপে কিন্তু সে যাবে। 20 টাকার পরে যার সে 21 টাকা এবং এই লেভেল মধ্যে যাবে, 21, 22, 30 পর্যন্ত যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এই স্টকটি। আর এখানে যেটা ইম্পর্টেন্ট মেসেজ দেখা যাচ্ছে সেটা হচ্ছে আরেকটা কথা বলি, এখানে কিন্তু ইতিপূর্বে যে এই লেভেলটা যেটা এখন বর্তমানে হাইস্ট করেছিল, এটা ওভারকাম করতে পারে, সেটা 2023 সালে 22 অক্টোবরে 17 বসে যাওয়ার পর কিন্তু এখান থেকে কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ড, এটা কিন্তু এখনো সে ব্রেক করতে পারে না। এটাকে ব্রেক করতে হলে তাকে কিন্তু যথেষ্ট পরিমাণ এনার্জি গেইন করতে হবে। এনার্জি গেইন করা মানে হচ্ছে এটা স্টকটি কারেকশন মোডে আসবে, একটু তার ভ্যালুটা কমবে, তারপর কিন্তু নতুন করে বায়ার এখানে অ্যাক্টিভ হবে, দেন কিন্তু স্টকটি অ্যাভেলেবল মানি ফ্লো আসবে, দেন কিন্তু এটা আপরাইজিং হবে। তো সেই ক্ষেত্রে এই স্টকটি কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এটা কিন্তু কারেকশন ফেজে আছে এবং তার সম্ভাব্য প্রথম যে রেজিস্ট্যান্স সেটা সাপোর্ট পাবে সেটা 16 টাকা 30 পয়সায়, আর নেক্সট সাপোর্ট আছে 15 টাকা 90 পয়সা এবং 15 টাকা 60 পয়সা পর্যন্ত কিন্তু স্টকটি মুভমেন্ট করতে পারে। এখান থেকে কিন্তু স্টকটি আবার হয়তো আপ ট্রেন্ড মুখী হয়ে 20 টাকা স্টেপ বাই স্টেপ আপস এন্ড ডাউনস করে করে কিন্তু 20 টাকা 10 পয়সা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ আপনি যদি 15 টাকা বা 16 টাকা লেভেলে যদি পারচেস করতে পারেন, তাহলে হচ্ছে যেহেতু এটা জুন ক্লোজিং স্টক, নভেম্বর মাসে তার রেকর্ড ডেট থাকে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই যে এখানে কিন্তু 4 টাকাটা প্রাইস গ্যাপ কিন্তু পেতে পারেন, এখানে বা বেশিও পেতে পারেন, যেহেতু তার ডিভিডেন্ড হিস্ট্রি ভালো এবং তার ডিভিডেন্ডের হিস্ট্রিও ভালো। সেক্ষেত্রে কিন্তু এই স্টকটিতে আপনি একটা প্ল্যান করতে পারেন কোথায় আপনি একটা সুইটেবল একটা প্রাইস যদি এন্ট্রি নিতে পারেন, তাহলে কিন্তু এখানে আপনি কম সময়ে একটা ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। এই ছিল ফেড ডিল নিয়ে। নেক্সট স্টকটি নিয়ে কথা বলবো টেক্সটাইল সেক্টরে, সেটা হচ্ছে সিনটেক্স। তো সিনটেক্স নিয়ে আগে তার ফান্ডামেন্টাল একটু দেখে নিই। এটা হচ্ছে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়ে থাকে, ইল্ড হচ্ছে 5.95%, আর হচ্ছে তার ইনস্টিটিউট নতুন করে বাই নিচ্ছে 0.99%। আর এখানে তার ফান্ডামেন্টালটা যদি আমরা একটু দেখি, তার কিন্তু লং টার্ম এবং শর্ট টার্ম দুটো লোন কম হওয়াতে কিন্তু স্টকটি কিন্তু ব্যালেন্স অবস্থায় ক্যাশ ডিভিডেন্ড দিতে পারতেছে। আর তার ইপিএস যদি আমরা দেখি যে পি রেশিও 14.48, ইপিএস 1.16, এবং লাস্ট ইয়ারের তুলনায় কিন্তু 0.07 কিন্তু বেশি আসছে এখানে অ্যানুয়ালি, 0.86 2024 অ্যানুয়ালি। আর কোয়ার্টার 1, কোয়ার্টার 2, কোয়ার্টার 3 কোয়ার্টার 2 তে ভালো ছিল, কোয়ার্টার 3 তে কিন্তু একটু 0.07 কিন্তু কম আসছে। তো ওভারঅল এটা হচ্ছে থার্ড চয়েস ফান্ডামেন্টালি এবং তার অ্যাডভান্টেজের দিক থেকে। তো সিমটেক্স নিয়ে টেক্সটাইল নিয়ে একটু কথা বলার আগে আমরা আরএসআই একটু দেখে নিই। আরএসআই কিন্তু সেম ভাবে দেখাচ্ছে যে কিন্তু অলরেডি কিন্তু এটা এখন কারেকশন ফেজে কিন্তু মুভমেন্ট করতেছে। এমএসসিডিও কিন্তু সেম রেসপন্সটাই দেখাচ্ছে, পুরো সেক্টরটাই কিন্তু এরকম, প্রত্যেকটা স্টকের নাম দেখলে একই অবস্থায় মুভ করতেছে। তো এখন ইম্পর্টেন্ট মেসেজ হচ্ছে যে আসলে এই স্টকটি কোথায় পর্যন্ত যেতে পারে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই স্টকটি 22 টাকা পর্যন্ত তার যথেষ্ট এবিলিটি আছে যাওয়ার। এখানে যে স্টকটা এখানে আছে বর্তমানে যে এই লেভেলে যাওয়ার পর কিন্তু স্টক কিন্তু নিবে, জাস্ট কিন্তু ডাউন ট্রেন্ডে চলে যাবে। তার পরবর্তীতে টার্গেট হচ্ছে কিন্তু এটা কিন্তু ভেঙে ফেলতে পারবে ইজিলি 21 টাকার পরে কিন্তু 22 টাকা, 21 টাকা এবং 22 টাকা, এটা কিন্তু একটা বেশ ভালো একটা, এই যে আমরা যদি দেখি 2020 সাল থেকে এখানে আসার পর কিন্তু একটা ডাউন ট্রেন্ড শুরু হয়, তারপর কিন্তু আবার হাইস্ট ফলো করেছিল এখানে 24 টাকার মধ্যে, এখানে আবার কিন্তু ডাউন ট্রেন্ড মেনটেন করে আবার কিন্তু সে অলমোস্ট ওই যে 20 টাকা লেভেলে, সরি কত 18 টাকা লেভেলে কিন্তু যাওয়ার চেষ্টা করে এখান থেকে পারেনি। অর্থাৎ এই যে লেভেলটা 21 টাকা 20 টাকা, এই লেভেলটা কিন্তু স্টকটির জন্য একটা বড় ধরনের একটা রেসিস্টেন্স। এটাকে ব্রেকআউট করতে পারলে কিন্তু স্টকটি 20, 22, 24 এই লেভেলে চলে যেতে পারে, যথেষ্ট সম্ভাবনা আছে। যে আমরা যদি এখানে একটু আলোকপাত করি যে এই অর্থাৎ 25, 26 যাওয়া কোনো সমস্যাই না এটা। তো এখন মেইন মেসেজটা হচ্ছে যে বর্তমানে যে অবস্থায় আছে, তো এখানে কিন্তু আমরা দেখলাম যে আরএসআই দেখলাম, এমএসসি হিস্টোগ্রাম বাড়া দিলাম, দুটো ইন্ডিকেটর কিন্তু মিন করতেছে যে এটা কিন্তু কারেকশন ফেজে এখন স্টকটি মুভমেন্টে যাচ্ছে। অর্থাৎ এখন কিন্তু হচ্ছে মার্কেটটা একটু কারেকশন ফেজে যাবে, অল ওভার প্রোডাক্ট স্টকগুলাই কিন্তু একটু কারেকশন ফেজে যাবে, কারণ জুন জুলাই শেষ হয়ে গেছে, এখন তো একটু মার্কেট ডাউন ট্রেন্ড যাওয়ার সম্ভাবনা থাকে। আবার দেখা যাচ্ছে নভেম্বর মাস থেকে আবার আপ ট্রেন্ডে যাবে টেক্সটাইল সেক্টরের ক্ষেত্রে, যেটা হচ্ছে দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে যেহেতু এটা এখন ডাউন ট্রেন্ড মেইন করতেছে, তো তার সম্ভাব্য যে এখানে দেখাচ্ছে যে 16 টাকা 80 পয়সা এখানে হচ্ছে তার ক্লোজ করা। তো এক্ষেত্রে তার যে সাপোর্ট পয়েন্ট একটা আছে 16 টাকা 10 পয়সা, আর একটা সাপোর্ট পয়েন্ট পাবে 15 টাকা 60 পয়সা। এখানে আমরা যদি দেখি পুরো পেজে এই লেভেল থেকে ইতিপূর্বে কিন্তু এখান থেকে কিন্তু সাপোর্ট নিয়ে মুভমেন্টে এসেছিল স্টকটি, এই লেভেলগুলো।
এই লেভেলটা কথা বলতেছিলাম, এখান থেকে কিন্তু এই যে এখান থেকে সাপোর্ট নিয়েছিল ইতিপূর্বে। তো দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে জাস্ট একটা প্রুভ করে যে এখানে সম্ভাব্য সাপোর্ট হচ্ছে 14 টাকা, সর্বশেষ হচ্ছে 14 টাকা 80 পয়সা লেভেলে কিন্তু স্টকটি কিন্তু এখানে আসতে পারে। এখান থেকে একটা সাপোর্ট নিয়ে কিন্তু আবার আপস এন্ড ডাউনস করে জিগজ্যাগ হইতে কিন্তু স্টকটি 21 থেকে 22 টাকা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ যারা সিনটেক্সে ইনভেস্ট করতে চান তারা আমি বলবো যে এই লেভেলগুলোতে আপনারা বাই যদি করেন 16 টাকা বা 15 টাকা 14 টাকা লেভেলে, এই লেভেলটাতে আসার পর তাহলে কিন্তু আপনি নভেম্বরের মাঝে কিন্তু ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন এই স্টকটি দিয়ে, যেহেতু তার ডিভিডেন্ড হিস্ট্রিও ভালো, ডিভিডেন্ড ইল্ডও ভালো। এই ছিল সিনটেক্স নিয়ে। নেক্সট স্টকটি হচ্ছে স্কয়ার টেক্সটাইল নিয়ে কথা বলবো। স্কয়ার টেক্সটাইল হচ্ছে ফোর্থ ক্যাটাগরিতে, ফোর্থ নম্বরে পড়ে। 32% ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করে থাকে 2024 সালে জুন ক্লোজিং স্টক, এবং তার ইল্ড হচ্ছে 5.82%। কোয়ার্টার 3 পেস ভালো 1.27, যার লাস্টের জন্য 0.09 পজিটিভ আসছে। অ্যানুয়াল ইপিএসটা ভালো 5.89, আর ন্যাব আছে, তার পি রেশিওটাও ভালো, জুন ক্লোজিং শেয়ার। তারপরে হচ্ছে 52 উইকস হাইস্ট হচ্ছে 59.5, যত 55 কিন্তু বর্তমান রানিং চলতেছে এখানে। আর এখানে নেট অপারেটিং ক্যাশ ফ্লোটাও ভালো 2.24, যা লাস্টের 4.63, কিন্তু টাকা বেশি আসছে এখানে পার্সেন্টেজ পড়বে। এখানে আবার স্টকটি নতুন এখান থেকে কিন্তু সেল করে দিচ্ছে, পাবলিক নতুন বাই করতেছে। তো স্কয়ার টেক্সটাইল একটা ভালো স্টক আমরা জানি। এখন আমরা দেখবো যে চার্টে আমরা প্রথমে আরএসআই তো দেখতে পাচ্ছি যে এখান থেকে কিন্তু একটু রিট্রেস অর্থাৎ ডাউন ট্রেন্ড মেইনটেইন করে যাচ্ছে। সিমিলারলি কিন্তু এমএসসিডি হিস্টোগ্রাম বারটাও কিন্তু সেম, অর্থাৎ প্রত্যেকটি টেক্সটাইলে কিন্তু একটা সেক্টরটা কিন্তু এভাবে মুভমেন্ট করতেছে। এখন আমরা চার্টে একটু দেখি যে বর্তমানে এখানে যে চার্টটা, যে ক্যান্ডেলটা আসছে এর আগে যত আমরা যদি দেখি যে এটা হচ্ছে 3 আগস্টে যে ক্যান্ডেল, এটা কিন্তু স্পষ্ট সেলারদের আধিপত্য দেখাচ্ছে এখানে, যেখানে কিন্তু প্রফিট টেকিং এর একটা কিন্তু সিনারি দেখাচ্ছে। সিমিলারলি কিন্তু গতকালকেও কিন্তু সেমটি মেনটেন করে যাচ্ছে। তো এভাবে কিন্তু কন্টিনিউ মেনটেন করে যাবে, এবং আমার মনে হচ্ছে যে আগে কারেকশন সুযোগ আছে। তারপর তার সাপোর্ট পয়েন্ট হচ্ছে একটা হচ্ছে 54 টাকা লেভেলে একটা সাপোর্ট পয়েন্ট আছে, যদি এটা ভেঙে ফেলে তারপরে সাপোর্ট কিন্তু পাবে সেটা 52 টাকা 80 পয়সায়, তারপরে 51 টাকা 30 পয়সা। এই 51 টাকা 30 পয়সা থেকে সম্ভবত হয়তো স্টকটি একটু আপ ট্রেন্ড যাওয়ার প্ল্যান করতে পারে। তারপরে একটা আবার কারেকশন পেজ এসে আবার আপস এন্ড ডাউনস করে আবার হয়তো এখানে দিয়ে আবার আপস এন্ড ডাউনস করে জিগজ্যাগ ওয়েতে কিন্তু স্টকটি 60 টাকা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ এই 60 টাকা কিন্তু তার বড় একটা চ্যালেঞ্জ। এখানে ইতিপূর্বে এখান থেকে যাওয়ার পর স্টকটা আবার ডাউন ট্রেন্ডে চলে আসে 2021 সালে কিন্তু। তো সেই জন্য আপাতত এই যে আমি বলতে চাচ্ছি যে এগুলা কিন্তু ব্রেক করে ফেলা সম্ভব, এই দুইটা করে ফেলছে অলরেডি। এখন এইটাকে ব্রেক করার জন্য স্টকটি কিন্তু ট্রাই করছে, বাট পারে নাই। তো এই জন্য এনার্জি গেইন করার জন্য স্টকটি প্রাইসটা কিন্তু আরো একটু ডাউন ট্রেন্ডে যাবে। এখান থেকে হয়তো পরে আবার জিগজ্যাগ হইতে আপ ট্রেন্ড যাবে। যদি এই 51 টাকা সাপোর্টও যদি এতে সাপোর্ট না পায়, তারপর কিন্তু একটু আপে গিয়ে অর্থাৎ একটু আপ ট্রেন্ডে যাওয়ার পর কিন্তু আবার কারেকশন ফেজে এসে কিন্তু 48 টাকা লেভেলও কিন্তু তার সম্ভাবনা আছে আসা। এই 48 টাকা লেভেলে আসার পরেই কিন্তু স্টকটা একটু বড় ধরনের একটা মুভমেন্ট 65 এর উপরে যেতে পারে, 64 65 যেতে পারে। তো আমার কথা হচ্ছে যারা স্কয়ার টেক্সটে ইনভেস্ট করতে চান তারা হয়তো 51 টাকা লেভেল আসার পরে হয়তো বাই করতে পারেন। এখান থেকে বাই করে আবার হয়তো পরবর্তী আবার আপনি নতুন করে আবার অল্প অল্প করে বাই করে 48 টাকা লেভেল আসার পর আবার বাই করলেন। এতে করে আপনার এভারেজ ভ্যালুটা যেমন কমে যাবে, আপনার স্টক সংখ্যা বাড়বে। দেন আপনি যখন রেকর্ড ডেটের আগে যদি সেল করতে চান তাহলে কিন্তু আপনি 60 বা 60 প্লাসও কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখান থেকে কিন্তু একটা ভালো একটা প্রাইস গ্যাপে আপনি প্রফিট জেনারেট করতে পারবেন। তো এই ছিল স্কয়ার নিয়ে। নেক্সট হচ্ছে আর্গন ডেনিম নিয়ে কথা। এটা হচ্ছে সর্বশেষ স্ট্যাটাস সেক্টর টপ 5 এর 5th নম্বর স্টক। এটা হচ্ছে জুন ক্লোজিং একটি স্টক, যার পি রেশিও 9.31, ইপিএস 1.89, ন্যাভ আছে টি2 শেয়ার আমাদের 13.4, আর হচ্ছে ডিভিডেন্ড হিস্ট্রি 10% ক্যাশ, ইল্ড কিন্তু ভালো 5.68%, 17 টাকা 60 পয়সা শেয়ারের ক্ষেত্রে, এবং তার নেট অপারেটিং ক্যাশ ফ্লোটাও ভালো 1.02 আসছে এখানে। আর পাশাপাশি কোয়ার্টার 3 ইপিএস কিন্তু পজিটিভ 0.40, লাস্ট 0.26 কিন্তু বেশি আসছে। আর টোটাল ইপিএস কিন্তু গ্রোথ আছে কোয়ার্টার 1 কোয়ার্টার 2 কোয়ার্টার 3 তে আছে। আর অ্যানুয়ালি নেট অপারেটিং ক্যাশ ফ্লো কিন্তু পজিটিভ 1.56 4.1 আসছে। তো
এই হচ্ছে একটা, আর পাশাপাশি আরেকটা হচ্ছে যে পাবলিক 0.03 করে পার্সেন্ট কিন্তু নতুন গ্যারান্টি দিচ্ছে, ইনস্টিটিউট ক্যান্সেল দিচ্ছে, আর তার লোনটাও কিন্তু অনেক কম আছে। তো এটা গেলো ফান্ডামেন্টাল। এখন আমরা চলে আসবো চার্টে। তো চার্টে আমরা প্রথমে আরএসআই যে মুভমেন্ট করে দিই, এখানে সেম মেসেজ, এটা কিন্তু একটু ডাউন ট্রেন্ড মেইনটেইন করতে, পাশাপাশি এমএসিটা কিন্তু ওইভাবেই মুভমেন্টে যাচ্ছে, অর্থাৎ পুরো স্টকটা কিন্তু এখন কারেকশন ফেজের মধ্যে দিয়ে মুভমেন্ট করতেছে। তো এখানে বলার যে ইম্পর্টেন্ট মেসেজ সেটা হচ্ছে যে চার্ট থেকে আমরা একটু দেখি, এই এই উইকগুলা কিন্তু বলে দিচ্ছে যে কিন্তু এখন কিন্তু সেলাররা কিন্তু অ্যাক্টিভ, অর্থাৎ প্রফিট টেকিং এর একটা সময় চলে আসছে। তারই ধারাবাহিকতা কিন্তু আজ গতকালকে যে আমরা ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু সেম মেসেজ দিচ্ছে যে এখানে কিন্তু বায়ার এবং সেলার আছে, বাট কিন্তু সেলারদের আধিক্য বেশি হতে কিন্তু রেড ক্যান্ডেলটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এটা এই ধরনের ক্যান্ডেল থাকলে সাধারণত এটা কন্টিনিউ মেনটেন হয়, হয়তো আরো 2-3 দিন এভাবে চলবে, তারপর হয়তো একটু একটা গ্রিন ক্যান্ডেল আসতে পারে। সেক্ষেত্রে সম্ভব যে সাপোর্ট পয়েন্ট 16 টাকা 80 পয়সা, এই 16 টাকা 80 পয়সা থেকে হয়তো স্টকটা একটু আপট্রেন্ডে যাবে, যাওয়ার পরে আবার কারেকশন ফেজে আসবে, আসার পরে 16 টাকা 10 পয়সা এই লেভেলে কিন্তু তার ভালো একটা সাপোর্ট লেভেল আছে, কিন্তু দিতে পারে, সাপোর্ট নিয়ে স্টকটা কিন্তু ঘুরে যাবে। এই যে 16 টাকা আমরা একটু ইয়ে করে নিই এখানে, এই লেভেল থেকে কিন্তু সাপোর্ট নিয়েছিল, তারপরে কিন্তু আবার এই লেভেল থেকেও পাওয়া গিয়েছিল। তো এখান থেকে তো আছে এই যে এই লেভেল, সেই জন্য 16 টাকা 10 পয়সা লেভেলটাও কিন্তু এখান থেকে সাপোর্ট নিতে পারে। যদি এই সাপোর্ট 16 টাকা না হয় তাহলে সাপোর্ট তো নিচে আরো অনেক আছে। তো এই যে এখানে 15 টাকা লেভেল অবধি সাপোর্ট আছে, অর্থাৎ মূল কথা হচ্ছে যে অর্থাৎ 21 টাকা 60 পয়সা যেতে গেলে স্টকটা কিন্তু সার্ভাইভ করবে, কারণ এটি করবে এই যে 19 টাকা 60 পয়সা যাওয়ার পর কিন্তু স্টকটি বেশ নিচে নেমে গেছে, এটাকে কিন্তু ওভারকাম করতে পারে না, যার ফলে কিন্তু 18 টাকা 80 পয়সা পর্যন্ত যাওয়ার পরে কিন্তু 3 অগাস্ট এটা হাইয়েস্ট লেভেল, এটা যাওয়ার পরে কিন্তু স্টকটি কিন্তু আস্তে আস্তে কিন্তু সে একটু কারেকশন ফেজে আসতে হবে। কারেকশন ফেজে আসার উদ্দেশ্য মানে কিন্তু খারাপ না, কারেকশন ফেজে আসা মানে হচ্ছে যে পরবর্তীতে বড় ধরনের একটা রেলিতে যাবে, এই জন্য হচ্ছে কিন্তু কারেকশনে আসা। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, যে বিশেষ করে কমলে কিনতে হবে আর বাড়লে বেচতে হবে, এটা হচ্ছে মেইন থিং। তো এই ক্ষেত্রে আমি আবারও বলবো যে এই যে এখানে আরেকটা মেসেজ শেয়ার করি, সেটা হচ্ছে যে এই যে গ্যাপ, এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটাতে কিন্তু তাকে ফিল আপ করতে হবে। সেই জন্য বলা হচ্ছে যে 16 টাকা 80 পয়সা এখানে তার একটা ভালো একটা সাপোর্ট আছে, যদি এখান থেকে সাপোর্ট নিয়ে যায় তাহলে তো ভালো, আর যদি এখান থেকে সাপোর্ট একবারে যাবে না 18 টাকা বা 20 টাকা, এখান থেকে কিন্তু আবার কিন্তু সে কারেকশন ফেজে আরো কিন্তু নিচে নামতে পারে, নিচে নামলে কিন্তু তার মানি ফ্লোটা বাড়তে পারে। এক্ষেত্রে 16 টাকা 10 পয়সা পর্যন্ত আছে, তারা না হলে 15 টাকা পর্যন্ত আছে। অর্থাৎ আপনারা যারা আগুন বিনিয়োগ করতে চান তারা কিন্তু এই লেভেলগুলো দিয়ে খেয়াল রাখবেন, 16 টাকা 80 এবং 16 টাকা 10, এর মাঝে যদি আপনি বাই নিতে পারেন তাহলে কিন্তু আপনার 20-21 টাকা লেভেলে যাওয়ার যথেষ্ট পসিবিলিটিস রয়েছে। তো এই ছিল হচ্ছে টেক্সটাইল সেক্টরে 5টি স্টক নিয়ে আপনাদের সঙ্গে কথা বলা। আপনারা হয়তো এখান থেকে কিছুটা মেসেজ পাবেন আপনাদের বিনিয়োগ করার ক্ষেত্রে। আপনি বিনিয়োগ করবেন আপনার সচিন্ত মতামত দিয়ে, আপনি কারো কথা বলবেন, কারণ টাকাটা কিন্তু আপনার, অর্থাৎ লাভ লস কিন্তু আপনাকে নিতে হবে, সেই জন্য আপনি অবশ্যই বিবেক বিবেচনা খাটিয়ে আপনি ইনভেস্ট করবেন। আর আরেকটি স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে অনেকে রিকোয়েস্ট করেছিলেন রবি নিয়ে কথা বলার জন্য। তো রবি টেলিকম সেক্টরের একটা স্টক, আমরা সবাই জানি ডিসেম্বর ক্লোজিং 15% ক্যাশ ডিভিডেন্ড দিয়ে থাকে, এবং তার কিন্তু কোয়ার্টার ওয়াইজ ইপিএস কিন্তু পজিটিভ গ্রোথ আছে। এখানে ইপিএস কোয়ার্টার 2 তে কিন্তু ভালো আসছে 0.49, এবং তার নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা কিন্তু বেটার আসছে, এবং ডিভিডেন্ড ইল্ডও কিন্তু বাড়ছে 5.3, স্টিল নতুন করে বাই করতেছে এখানে আমরা জানি। এবং রবি সবচেয়ে ভালো দিক হচ্ছে তার কিন্তু লং টার্ম লোন জিরো হয়ে গেছে, মাত্র শর্ট টার্ম অল্প লোন আছে, যার ফলে কিন্তু তার এই ক্যাশ ডিভিডেন্ড বেড়ে গেছে, আগের চেয়ে অনেক বেটার, এবং ডিভিডেন্ড ইল্ডও বাড়ছে। তো এই ছিল একটা ফান্ডামেন্টাল। এখন আমরা চলে আসবো রবির চার্টে চলে আসি। চার্টে আমরা যদি খেয়াল করি আরএসএটা কিন্তু এখানে ডাউন ট্রেন্ড শো করতে হতো, দেখেন সেলাররা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, পাশাপাশি এমএসি হিস্টোগ্রাম বারের মুভমেন্টও দেখাচ্ছে এখানে কিন্তু, আমরা যদি তাকায় দিকে কিন্তু ডাউন ট্রেন্ডের একটা আমরা সিনারি দেখতে পাচ্ছি। এখন আমরা চার্টে যদি মুভমেন্ট করি তাহলে এখানে একটু কথা বল না বলি নয়, এই যে রবিটা কিন্তু এখানে এই যে এই গ্যাপগুলা কিন্তু তাকে মেনটেন করেই যেতে হবে, যেমন নিচের ক্ষেত্রে মেনটেন উপরে ক্ষেত্রে, অর্থাৎ সেই পয়েন্ট অফ ভিউতে বলা যায় যে খুব অল্প সময়ে রবি কিন্তু 31 টাকা 60 পয়সা থেকে 33 টাকা 60 পয়সা এই লেভেলে কিন্তু মুভমেন্টে যাবে। যেহেতু ডিসেম্বর ক্লোজিং, আপনারা যারা এই সময়টাতে একটু ধরে ধরার পরে যদি একটা এন্ট্রি পয়েন্ট নিতে পারেন তাহলে কিন্তু ভালো একটা প্রফিট মার্জিন ঠিক করতে পারবেন এখানে। তো এখন আমরা চার্টের দিকে একটু মুভমেন্ট করি। তো যে ক্যান্ডেলটা এখানে গত কালকে
4 অগস্টে যে ক্যান্ডেলটা এখানে শো করেছে এটা কিন্তু স্পষ্টই হচ্ছে কিন্তু একটা সেলারদের একটা অ্যাক্টিভেশন শো করতে, এবং এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান যে তার পেজ ছিল, যেটা তার আপ ট্রেন্ড ছিল 28 টাকা 80 পয়সা পর্যন্ত তার সর্বোচ্চ লেভেল, অর্থাৎ এই লেভেলে যাওয়ার পর কিন্তু স্টকটি আর মুভমেন্ট করতে পারতেছে না, অর্থাৎ তার কিন্তু এই লেভেলে কিন্তু আর বায়ার পাচ্ছে না, বায়াররা এই লেভেলে কিনতে যাচ্ছে, যার ফলে কিন্তু যারা নিচে যারা এখানে যারা বাই করেছেন তারা কিন্তু এখন সেল দিচ্ছে, এটা স্বাভাবিক। এই জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আরএসআই এবং এমএসসি দুটোই কিন্তু ইন্ডিকেট করতেছে এখন কিন্তু এটা কারেকশন ফেজ, অর্থাৎ একটু কিন্তু কারেকশন ফেজ আসবে, এবং কারেকশন হওয়া কিন্তু ভালো, কারণ পরবর্তী রেলের জন্য কিন্তু কারেকশনের দরকার। তাই এই 28 টাকা 80 পয়সায় ভ্যালুটাকে ভাঙতে হলে তা কিন্তু ভালো ধরনের মানি ফ্লো লাগবে, সেই জন্য কিন্তু প্রাইসটা একটু নেগোশিয়েট করে কিন্তু আবার আপনি যখন আনবে, সেক্ষেত্রে তার সাপোর্ট হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা 27 টাকা 30 পয়সা সাপোর্ট, এটাও যদি ভেঙে ফেলবে একটা নিচে যাবে 25 টাকা 30 পয়সা। অর্থাৎ যারা রবিতে নতুন করে বিনিয়োগ করতে চান আমার মনে হয় একটু অবজার্ভ করে 25 টাকা 30 পয়সা লেভেল আসবে, এই লেভেলে যদি ইনভেস্ট করেন, অথবা আপনি যদি এদিকেও করতে পারেন 27 টাকা যদি সাপোর্ট দিয়ে তাও করতে পারেন, আপনি হয়তো একটু আপ ট্রেন্ডে যাওয়ার পর একটু আপনার যে গেইন ভ্যালু যদি টাচ করেন তাহলে কিন্তু আপনি সেল দিয়ে এখান থেকে বেরিয়ে আবার 25 টাকা 80 পয়সা লেভেলে যখন আসবে তখন 25 টাকা 30 পয়সা লেভেলে যখন তখন কিন্তু আপনি বাই করলে আপনি 31 টাকা 33 টাকা লেভেলে সেল করলে কিন্তু ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। এই ছিল রবি নিয়ে ডিসকাশন। আর একটা হচ্ছে ইউনাইটেড পাওয়ার। ইউনাইটেড পাওয়ার আমরা আগে তার ফান্ডামেন্টাল দেখে নিই। এই স্টকটি কিন্তু তার ইপিএস এ কিন্তু যথেষ্ট ভালো গ্রোথ রয়েছে, এবং কোয়ার্টার 3 পর্যন্ত 1.82 এর 7.21 আসছে, কোয়ার্টার 1 কোয়ার্টার 2 অ্যানুয়ালি কিন্তু বেটার 14.01 ইপিএস, যার ফলে তার ক্যাশ ডিভিডেন্ড 60% এবং ডিভিডেন্ড ইল্ড 4.22%। নেট অপারেটিং ক্যাশ ফ্লো লাস্ট 9 মান্থসে কিন্তু বেটার 15.17। তো একটা ভালো স্টকের যে ধরনের কোয়ালিটি থাকা দরকার আমি বলি এইটা কিন্তু মেইনটেইন করে যাচ্ছে। ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, ফুয়েল এন্ড পাওয়ার সেক্টরের একটা ভালো স্টক। তো তার এখানে লং টার্ম শর্ট টার্ম লোন কিন্তু কম হওয়াতে কিন্তু ক্যাশ ডিভিডেন্ডটা বেশি দিতে পারছে। এখন আমরা দেখবো হচ্ছে চার্টে। তো চার্টের ক্ষেত্রে আমরা দেখবো যে এখানে তার যে আরএসআইটাও কিন্তু আপ ট্রেন্ডে যাচ্ছে, যদিও কিন্তু একটু মনে হচ্ছে যে ডেভিয়েশন হতে পারে। আর এখানে কিন্তু এমএসসি ইস্টোকামার কিন্তু আপ ট্রেন্ডিং, ওটা দুইটা ইন্ডিকেটর কিন্তু পজিটিভ দেখাচ্ছে। এখন আমরা চার্টে দেখি, চার্টে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু একটা ভালো ক্যান্ডেল, বাট এখানে কিন্তু উইকটা অনেক বড় হওয়াতে কিন্তু একটু সন্দেহ প্রকাশ হয় যে এই ধরনের উইক থাকলে সাধারণত স্টকগুলা সেলসের প্রেসারে পড়ে যায়, অর্থাৎ এখানে কিন্তু সেলাররা অ্যাক্টিভ হওয়াতে কিন্তু স্টকটি কিন্তু আগামীতে হয়তো একটা ডাউন ট্রেন্ড মেইনটেইন করতে পারে, কারণ হচ্ছে প্রফিট টেকিং হচ্ছে এই লেভেলে যারা বাই করেছিলেন বা এই লেভেলে বাই করেছিলেন বিভিন্ন লেভেলতে বাই করেছিলেন এখন কিন্তু প্রফিট টেক করতেছে। তো যার ফলে কিন্তু এখন কিন্তু স্টকটি একটু ডাউন ট্রেন্ড মেইনটেইন করার সম্ভাবনা বেশি আছে। তো এক্ষেত্রে তার যে সম্ভাব্য আমি দেখতেছি যে সাপোর্ট পয়েন্ট 130 টাকা লেভেল কিন্তু তার একটা ভালো সাপোর্ট আছে স্টকটি। আর যদি এখান থেকে যদি আপ ট্রেন্ডে যায় তাহলে তার রেজিস্ট্যান্স থাকবে হচ্ছে 157 টাকা। এই 157 টাকা হচ্ছে তার সামনে রেজিস্ট্যান্স, আর তার সাপোর্ট হচ্ছে 130 টাকা লেভেল। 130 টাকা লেভেল থেকে স্টকটি আসার পর কিন্তু নতুন করে আপস এন্ড ডাউনস করে কিন্তু স্টকটি 188 টাকা পর্যন্ত যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ইউনাইটেড পাওয়ারে যদি কেউ বিনিয়োগ করতে চান আমার মনে হয় একটা ভালো এন্ট্রি পয়েন্ট দেখে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। আবারও বলি যে এখানে যদি 130 টাকা আসার পর যদি আপনি বাই করেন এখানে কিন্তু ভালো একটা প্রাইস গেট পাবেন, এবং এটা 188, 90 এবং এই যে ফ্লোর প্রাইস এটা কিন্তু টাচ করবে, দুদিন আগে হোক দুদিন পরেই হোক। তো এই লেভেলগুলো কিন্তু বিশেষ করে 130 টাকা, এই যে যদি কখনো 170 টাকা 20 পয়সা লেভেল পান তাহলে কিন্তু এই স্টকটিতে বিনিয়োগ করা ভালো, কারণ এই লেভেলে হয়তো আপনি আগামীতে কিছুদিন পরে নাও পেতে পারেন। তো এগুলো হচ্ছে যেহেতু ডিভিডেন্ড হিস্ট্রি ভালো, একটা স্ট্রং ফান্ডামেন্টাল স্টক, এগুলোতে কিন্তু আপনি নিরাপদ বিনিয়োগ করতে পারেন একটা লেভেল দেখে করলে। আর একটা কথা হচ্ছে যে শেয়ার করে আপনাদের যে ফিলিপ এ ফিশার নামে একজন গ্রোথ ইনভেস্টিং একজন এক্সপার্ট আছেন, উনি বলতেন যে ভালো কোম্পানির শেয়ার সস্তায় কেনার অপেক্ষা না করে সামান্য বেশি দামে কোনো কোম্পানি বাই করলে ফিউচারে কিন্তু তার প্রফিটটা অনেক ভালো পাওয়া যায়। তো ওনার কথা অনুযায়ী বলা যায় যে এই ধরনের কোম্পানির শেয়ার যদি আপনি প্রাইস 1-2 টাকা বেশি হলে কিন্তু সমস্যা নেই, কারণ ভবিষ্যতে কিন্তু আপনি ভালো প্রফিট পাবেন, কারণ হচ্ছে তার আমরা দেখলাম যে এখানে কিন্তু তার ইল্ড কিন্তু ভালো, ক্যাশ ডিভিডেন্ড ভালো দিচ্ছে, এবং তার সামনে গ্রোথ কিন্তু অনেক ভালো, সেইটা একটু 188 এবং 200 প্লাস যাওয়ার সম্ভাবনা আছে। তো এটা হচ্ছে আপনার বিনিয়োগ করার সময় অবশ্যই আপনি আপনার টার্গেট পয়েন্ট সেট করুন, কত লেভেলে যে আপনি সেল করে দিবেন।
আর ভালো স্টকগুলোতে ইনভেস্ট করলে হয় কি, যেমন এখানে এই যে একটু আমি যদি দেখি, এখানে যারা কোনো একসময় ইনভেস্ট করেছেন 2016 সালে, যদি তারা ওয়েট করে যারা যদি এই লেভেলে অর্থাৎ 19 সালে যারা বিক্রি করেছেন, তাহলে কোথায়? যেমন উনি যদি 140 টাকা কেনা থাকে আর যদি সেল করে থাকে, এক্সাম্পল জাস্ট বলা, 409 টাকা 10 টাকা, বা এখানে যে 390 টাকা, মানে কত ডিফারেন্স হচ্ছে দেখেন, তাই না? সেই জন্য ভালো স্টকগুলোতে যদি আপনি দীর্ঘ সময় ধরে জন্য থাকেন, যদি আপনার নতুন করে কোনো জায়গায় সুইচ না করে বা পুরো টাকাটা প্রয়োজন হয়, তাহলে কিন্তু এখান থেকে আপনি ভালো ব্যাংক থেকে ভালো প্রফিট পাবেন, পাওয়ার সম্ভাবনা আছে। তো অনেক কথা বলে ফেললাম। তো আমার উদ্দেশ্য থাকে যে লার্নিং পারপাসে করা, তো জাস্ট একটু কথা বলে আপনাদের সঙ্গে একটু শেয়ারিং করা, যারা হয়তো নতুন করে আছেন একটু বোঝানোর জন্য বলা। তো থ্যাংক ইউ, আবারও সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আবার নতুন কোনো স্টক নিয়ে আপনাদের সঙ্গে আবার হাজির হবো। আর যারা স্পেসিফিক কোনো ভালো স্টক নিয়ে রিকোয়েস্ট থাকে পরে কমেন্টস জানাতে পারেন, আমি চেষ্টা করব। আসসালামু আলাইকুম।